নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে ব্যাংকে, সে সরকারি ব্যাংক হতে পারে, বেসরকারি ব্যাংক হতে পারে বা কোঅপারেটিভ ব্যাংক হতে পারে। তো এই ব্যাংকে আমরা যারা গ্রাহক, সাধারণ গ্রাহক, আমাদের কি কি অধিকার আছে, সে নৈতিক হতে পারে বা আইনি হতে পারে। কারণ যারা আমরা সাধারণ মানুষ, তারা ব্যাংকে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হয়রানির মুখে পড়ি বা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের যেটা অধিকার, যেটা আমাদের পাওনা, সেই পাওনাটাও আমরা ঠিক করে পাই না। তো এই বিষয়ে আপনাদের প্রচুর অভিযোগ আছে এবং আপনারা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন যে ব্যাংকিং ভিডিওগুলোতে কমেন্ট করেন যে আমরা এই সমস্যায় পড়েছি, আমাদেরকে ব্যাংক থেকে এই বলা হচ্ছে। তো তাই আমরা আজকে আপনার সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করব যে ব্যাংকে আপনার কি কি অধিকার আছে, কি কি অধিকার আপনি দাবি করতে পারবেন, আইনিভাবে হোক বা নৈতিকভাবে হোক। তো এমনিতেই আমরা মানুষ, সামাজিক জীব। তো আমাদের মধ্যেও কিছু নীতিগত ব্যাপার থাকে। যেমন ধরুন, আমরা কেউ বাসে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কেউ বয়স্ক মানুষ উঠলে, কেউ প্রেগনেন্ট মহিলা উঠলে, তো তাদের ক্ষেত্রে সিটটা ছেড়ে দেওয়াটা আমাদের কর্তব্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি আমরা না ছাড়ি, তো সেক্ষেত্রে আমাদের যে নৈতিক দায়িত্ব বা সামাজিক ন্যায়নীতিবোধের কিন্তু অলিখিত একটা শর্ত কিন্তু ভাঙা হয়ে যায়। তো এই বিষয়ে যখন দেখা যায় যে ব্যাংকগুলি তাদের এই কাজগুলো করে না, অর্থাৎ ব্যাংকও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, বা ব্যাংকের যে কর্মচারী বা ব্যাংকিং যে ব্যবস্থা, তারাও কিন্তু তাদের এই নৈতিক দায়িত্বগুলো পালন করে না, এবং তার ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষের উপর। তো সমস্যাটা কোথায় হয় ব্যাংকে? সমস্যাটা হয়, ধরুন আপনি ব্যাংকে গেছেন এবং ব্যাংকিংয়ে যখন আপনি আপনার কোনো কাজ করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি বিভিন্ন রকমের হয়রানির মুখে পড়ছেন। কিন্তু ব্যাংকগুলিকে এটা ভাবলে ভাবতেই হবে যে গ্রাহক ছাড়া কিন্তু ব্যাংক চলবে না। কারণ ব্যাংকে যেমন একাংশ মানুষ টাকা রাখে, আবার একাংশ মানুষ কিন্তু ঋণ নেয়। তো এই দেয়া নেওয়ার উপর তাদের যে ব্যবসাটা চলে, তার উপরেই কিন্তু তাদের এই হাজার হাজার কোটি কোটি টাকা লাভ হয়, কর্মচারীরা বেতন পায়। তো সেখানে গ্রাহক হিসাবে একটা কিন্তু ন্যূনতম কিছু পরিষেবা পাওয়ার কিন্তু অধিকার অবশ্যই আছে। বহু ক্ষেত্রে আবার দেখা যায় যে ন্যায্য পান বা পরিষেবা চাইতে গেলে আবার কিন্তু খারাপ ব্যবহারে জোটে, মনে হয় যেন আমরা কোনো বাড়তি সুবিধা চেয়ে ফেলেছি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যাংকের কর্মীরা কিন্তু বাবা বাছা করে কিন্তু কথা বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা ভালো ব্যবহার করে না। এবং দেখা যায় যে তাদের যে দায়িত্ব, তাদের যে কাজগুলো করা উচিত, সেই কাজগুলো কিন্তু তারা সঠিকভাবে করে না। এমনকি গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার তো পরের কথা, গ্রাহকদের যে ন্যূনতম যে পরিষেবাগুলো পাওয়ার দরকার ছিল, সেগুলোও কিন্তু তারা সঠিকভাবে দেয় না। হয়তো আমরা বিভিন্ন রকম পরিষেবার জন্য না পেলে বিভিন্ন রকম গ্রিভেন্স সেল আছে, বিভিন্ন ব্যাংকের গ্রিভেন্স সেল আছে, আরবিআইয়ের গ্রিভেন্স সেল আছে, সেখানে অভিযোগ করতে পারেন। কিন্তু সমস্ত অভিযোগের সুরাহা হতে হতে কিন্তু অনেক দিন সময় চলে যাবে। তো তাই কি কি আপনি চাইতে পারেন? প্রথমত আসি যে ব্যাংকে আমরা গেলে যে বিষয়গুলো আমরা চাইতে পারি, যেগুলো কিন্তু আইনসঙ্গত নয় কিন্তু নৈতিকতার ব্যাপারে কিন্তু সেগুলো অবশ্যই আমরা চাইতে পারি, বা ব্যাংকের তরফ থেকে সেই বিষয়গুলো কিন্তু রাখাটা উচিত। প্রথমত যে বিষয়টা, যেসব গ্রাহক দীর্ঘক্ষণ ব্যাংকে অপেক্ষা করে আছে বিভিন্ন কাজের জন্য, তাদের জন্য একটা বসার জায়গা, এসি দরকার নেই কিন্তু ফ্যানটুকু থাকলেই কিন্তু চলবে। বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা, তাদের জন্য অবশ্যই কিন্তু এই ব্যাংকে বসার জায়গাটা রাখাটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন। আবেদনপত্র লেখা, ফর্ম ভর্তি ইত্যাদি কাজের জন্য কিন্তু টেবিলটা রাখার দরকার আছে। অনেক ব্যাংকে রাখে, অনেক ব্যাংকের শাখায় রাখে, কিন্তু একই ব্যাংকের বিভিন্ন শাখায় আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যবস্থা। ন্যূনতমটুকু টেবিল নেই, ওই অফিসারের ওই সামনে গিয়ে ওইটুকু জায়গার মধ্যে আপনাকে করতে হবে। যারা বয়স্ক মানুষ তারা যে একটু বসে ফর্ম ফিল আপটা করবে, সেটুকু কিন্তু সুযোগ পায় না। গ্রাহকের ব্যবহারের জন্য পরিষ্কার শৌচালয়, বা যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় ব্যাংকগুলি দ্বিতল বা অর্থাৎ উপরের দিকে থাকে, 2 নম্বরে বা 3 নম্বর তলে, তো সেক্ষেত্রে যারা সমস্যায় পড়ে, শারীরিকভাবে সমস্যা যাদের আছে বা বয়স্ক মানুষ, কিন্তু তাদের জন্য একতলায় কিছু পরিষেবাটা অবশ্যই রাখা উচিত। নাহলে কিন্তু তারা কোনোভাবে কাজগুলো করতে পারবে না, এবং তাদের যে ওই সিঁড়ি ভেঙে ওঠা, কারণ সব জায়গায় তো আর লিফট থাকা সম্ভব নয়, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সত্যি সমস্যা হয় ওই সিঁড়িগুলো ভেঙে উপরে ওঠা। এবং সেই সঙ্গে অতি বয়স্ক বা পাকা কীভাবে যারা শয্যাশায়ী, সেই সমস্ত গ্রাহকদের জন্য কিন্তু বাড়িতে গিয়ে ব্যাংকিং কাজগুলো করে দেওয়ার ব্যবস্থা রাখা। যদিও আপনারা জানেন ডোরস্টেপ ব্যাংকিং আছে, রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এটা চালু করা হয়েছে,
এবং সমস্ত ব্যাংকেরই কিছু না কিছু শর্ত অনুযায়ী দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের কন্ডিশন আছে। কোনো ব্যাংকে 2 কিলোমিটার যাবে ব্যাংকের ব্রাঞ্চ থেকে, কোনো ব্যাংকের 5 কিলোমিটার যাবে, কোনো ব্যাংকের আবার ব্যালেন্স শিট দেখে যাবে। তো এই যে সমস্যাগুলো, এগুলো না দেখে কিন্তু বিশেষ করে প্রবীণ ব্যক্তি যারা খুবই প্রবীণ এবং মানে শারীরিকভাবে অক্ষম, তাদের কিন্তু বাড়িতে গিয়ে ব্যাংকিং পরিষেবা দিয়ে আসাটা উচিত। এরপরে যে বিষয়টা আসবে, যে কাজ অল্প সময় হয়ে যাবে সেই কাজটার জন্য কিন্তু আপনাকে বারবার ঘোরাবে বা বারবার বসিয়ে রাখবে, আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে। তো এটা কিন্তু ব্যাংকে অবশ্যই দেখাটা উচিত। বা যখন আপনি কোনো কাজ করতে আছেন, সে কোনো অ্যাকাউন্ট ওপেন হোক বা কোনো ফর্ম ফিল আপ হোক, সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু একবারই বলে দিলে হয়। নাহলে অনেকবার আবার বলবে এটা নেই কেন, ওটা নেই কেন, সেটাও কিন্তু ঘোরানো হয়। এটাও কিন্তু ব্যাংকের দেখা উচিত। দৃষ্টিহীন, শারীরিকভাবে অক্ষম বা বেশি বয়সের কারণে যাদের সই মেলে না, তাদের জন্য সহায়তার বিশেষ একটা প্রযুক্তি রাখা দরকার আছে। এবং আপনারা জানেন রিজার্ভ ব্যাংকের একটা নির্দেশিকা আছে যে সই না মিললে কী কী করতে হবে, সেটা নিয়ে আমাদের একটা বিশেষ নোটিফিকেশান সব ভিডিও আছে, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। এবং আপনারা জানেন অনেক ব্যাংকে সহায়তা কেন্দ্র থাকে, মে আই হেল্প ইউ সেন্টার থাকে, কিন্তু সেখানে এমন এমন ব্যক্তিরা বসে থাকে, অর্থাৎ ব্যাংকিং কর্মচারী বসে থাকে, তাদের আদৌ সহায়তা করার মানসিকতা নেই। তো এই বিষয়টাও কিন্তু ব্যাংকে দেখতে হবে, কারণ সহায়তা কেন্দ্রে উনি বসছেন মানে ওনার দায়িত্ব হচ্ছে মানুষের সমস্ত রকম সমস্যার ক্ষেত্রে সাহায্য করা, কিন্তু দেখা যায় এই বিষয়টাই তারা করে না। তো প্রতিযোগিতার বাজারে ব্যবসা বাড়াতে হলে কিন্তু এই বিষয়গুলো ব্যাংককে অবশ্যই দেখতে হবে, শুধুমাত্র ব্যবসা বাড়ানোর জন্য নয়, মানুষের সুবিধার জন্য। এবারে আসি কি কি আপনার পরিষেবা আইনিভাবে প্রাপ্য। কারণ কিছু কিছু পরিষেবা আমরা না পেয়েও মুখ বুঝে সহ্য করে নেই, কিন্তু সেগুলো হচ্ছে আইনিভাবে আমাদের পাওয়ার অধিকার আছে। সেই রকম কী কী পরিষেবা আছে? পাসবই এবং ব্যাংক স্টেটমেন্ট, অনেক সময় কিন্তু টাকার যে লেনদেনগুলো প্রিন্ট থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় কোথা থেকে টাকাটা এসছে বা কী কারণে টাকাটা কেটেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকে না। অনেক সময় সুদ বা ডিভিডেন্ড বোঝা যায় না। কোনো কোনো ক্ষেত্রে ট্রানজ্যাকশান, কোনো লেনদেন দেখা যায় আয়করযোগ্য বা অনেক ক্ষেত্রে আয়করযোগ্য নয়। তো এই বিষয়গুলো না ঠিকঠাক করে জানার ফলে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে গেলে সমস্যায় পড়তে হয়। এবং কোনো কোনো ব্যাংকে আবার শুধু লিখে দেবে বাই ক্লিয়ারিং। তো এই বাই ক্লিয়ারিংটা না লিখে ছোট্ট করে যদি কারণটা লেখা থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকখানি সুবিধা হয়। এটা কিন্তু অবশ্যই আপনার অধিকারের মধ্যে পড়ে। এরপরে যে বিষয়টা আসছে, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে যে টিডিএস কাটা হয়, তো সেই টিডিএস সার্টিফিকেট দেওয়ার কথা। কোনো কোনো ব্যাংক বছরের শেষ হওয়ার পরে এই টিডিএস সার্টিফিকেট দিতে কিন্তু দেরি করে, দেখা যায় তখন আইটিআর ফাইল করার সময় চলে আসে এবং তার ফলে সমস্যায় পড়ে করদাতারা। আবার অনেক ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা 2 বছরেও কিন্তু টিডিএসের সার্টিফিকেটটা দেয়নি বা তারা আপডেট করেনি। এই বছরই কোনো কোনো ব্যাংকের কিন্তু আপনারা জানেন যে টিডিএস যে ডিটেলসটা ইনকাম ট্যাক্সের পোর্টালে কিন্তু আপডেট হয়নি। কিছু কিছু ব্যাংক করেছে, কিন্তু অনেক ব্যাংক এই বিষয়টা আপডেট না করার ফলে অনেক সময় এখন কিন্তু আয়কর দপ্তরের নোটিশ অনেকেই পাচ্ছে তাদের মিসম্যাচ হওয়ার কারণে। কোনো কোনো ব্যাপারে আপনারা দেখবেন ব্যাংকে ভুলচুক হয়ে গেলে বা ব্যাংকের কর্মী যদি কোনো ভুলচুক করে ফেলে, কোনো কিছু সমস্যা হয়, তখন বলে দেবে এটা সিস্টেমের সমস্যা, সিস্টেমে ভুল হলে আমরা কী করব। কিন্তু ব্যাংকের বোঝা উচিত যে সিস্টেম বলতে ব্যাংক, তো ব্যাংক যদি ভুল করে তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে। তো এটা ব্যাংককে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ভুলটা যেন না হয়, কারণ এটা তাদের দায়িত্ব। এবং এরপরে আপনারা জানেন টাকা জমা করতে গেলে বা লেনদেন করতে গেলে একটা রসিদ দেওয়া হয়, সেই রসিদে রাবার স্ট্যাম্প দেওয়া হয় এবং সেই রাবার স্ট্যাম্পে অনেক সময় বোঝা যায় না, অর্থাৎ কত তারিখ রিসিভ হয়েছে না পেইড হয়েছে, এইসব বিষয়গুলো কিন্তু অনেক সময় বোঝা যায় না। তো এই বিষয়টাতে খুব একটা খরচ হয় না, কিন্তু ব্যাংকগুলোকে এই বিষয়টা আরও ভালো করে নজরদারি করতে হবে। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে, বিশেষ করে কোঅপারেটিভ ব্যাংকগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা হয়, চেক বই দেওয়ার সময় অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংকে গ্রাহকের নাম কিন্তু ছেপে লিখে দেওয়া হয় না বা প্রিন্ট করে দেওয়া হয় না, তার ফলে গ্রাহককে লিখতে হয়। আর কোনো কারণে যদি বানান ভুল হয় নামের, অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়, সেক্ষেত্রে তার লেনদেনটা আটকে যেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু ব্যাংকের নজর দেওয়া উচিত, কারণ চেক বই এখন খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আর নাম্বার ভুল হলে বা নাম ভুল হলে তারা কিন্তু লেনদেনটা করতে পারে না। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু এইরকম একটা খসড়া তৈরি করার চেষ্টা হচ্ছে, যেখানে সমস্ত গ্রাহক সঠিকভাবে পরিষেবা পায়। কারণ রিজার্ভ ব্যাংকের কাছে অনেক অভিযোগ যাচ্ছে, প্রত্যেক দিন হাজার হাজার অভিযোগ যাচ্ছে, ব্যাংকের এই পরিষেবা পাচ্ছে না, ব্যাংক থেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো তাই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এইরকম একটা খসড়া তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে সমস্ত ব্যাংক এই নির্দেশগুলো মেনে চলে। তবে হ্যাঁ,
রিজার্ভ ব্যাঙ্ক কী নির্দেশ দিল সেটার তো অপেক্ষা করার দরকার নেই। ব্যাঙ্কগুলিরই নিজেদের দায়িত্ব থাকে তাদের গ্রাহকদের সুবিধা দেওয়া, তাদের গ্রাহকদের খুশি রাখার, তবেই তো তাদের ব্যবসার উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও খুশি হবে। তো এটা সম্পূর্ণরূপে আমাদের মানে আলোচনার মাধ্যমে এলো। তো আপনি হয়তো দেখা হলো এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট রেখেছেন, সেখানে হয়তো ব্যবহার ভালো হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটায় পড়তে হয়। তো আপনার ব্যাংকের কী রকম পরিষেবা, বা আপনি এই রকম সমস্যায় পড়েন নাকি, বা আপনি এই সুবিধাগুলো পান নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন, সজাগ থাকবেন, এবং এই তথ্যগুলি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।